আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ৬৭ রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন ধ্বংস করল ইউক্রেন। দামেস্কের ওপর ইহুদিবাদীদের নতুন হামলা, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ হামলা। পশ্চিম তীরে ফিলিস্তিনি গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা। এবার প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়ে বিভক্ত গোটা জাতি। সর্বশেষ জানিয়ে দেব ইরানকে ৫০ বছরের নিষেধাজ্ঞা দিতে সংসদে প্রস্তাব উত্থাপন জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ৬৭ রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন ধ্বংস করল ইউক্রেন। রাশিয়ার ছোড়া ৭৫টি বিমান লক্ষ্যবস্তুর মধ্যে ৬৭টি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বিভাগ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সোমবার এমন দাবি করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালোরি ঝালুজানি বলেছেন তাদের বাহিনীর রাশিয়ার ছোড়া ৩৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ২৯টি শাহেদ ড্রোন এবং একটি মনুষ্যবিহীন আকাশযানগুলি ধ্বংস করেছে। ঝালুজানি টেলিগ্রামে বলেছেন রাতভর রাশিয়ান দখলদাররা ক্রুজ মিসাইল এবং অ্যাটাক ড্রোন দিয়ে ইউক্রেনের সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে আক্রমণ করেছে। তিনি আরও বলেন শত্রু বাহিনী কাস্পিয়ান সাগর থেকে ৯টি TU-95MS কৌশলগত বিমান থেকে আর লঞ্চ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিক থেকে শত্রুরা ইনারি শাহেদ 136, 131 UAV দিয়ে আক্রমণ করেছে। হামলায় মোট 35টি অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে। অপরদিকে কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রো নেভিতো বলেছেন শত্রুর ছাড়া প্রায় সব লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, তবে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন সর্বশেষ আক্রমণের ফলে এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় আবাসিক ভবন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ নিহত বা আহত হয়নি। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী কিয়েভে এই ধরনের বড় হামলা চালানো হয়নি। রাশিয়ান ড্রোনের একটি বিশাল বহর কিয়েভকে লক্ষ্যবস্তু করার একদিন পরই নতুন হামলা চালানো হয়। দামেস্কের ওপর ইহুদিবাদীদের নতুন হামলা, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সামরিক সূত্রে বরাত, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে গতরাত 12:15টার সময় ইহুদিবাদী ইসরায়েল রাজধানী সানার উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। তবে দেশের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইহুদিবাদীদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। নিরাপত্তা সূত্রগুলো বলছে অধিকৃত গোলান মালভূমি এলাকা থেকে ইহুদিবাদী সেনারা দামেস্ক অভিমুখে এই হামলা চালায়। ওই সূত্র বলেছে বর্ণবাদী সেনারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে, তার মধ্যে বেশ কয়েকটি সিরিয়ার সেনারা ভূপাতিত করেছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইহুদিবাদী সেনারা গোলান মালভূমির উল্লেখযোগ্য অংশ দখল করে নেয়। সেই থেকে গোলান মালভূমির অধিকৃত অংশটি ইসরায়েলের হাতেই রয়েছে। ইসরায়েল এর মালিকানা দাবি করলেও আন্তর্জাতিক সমাজ তা স্বীকার করেনি। ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ হামলা। রাশিয়ার রোববার রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের খমেলোটনিস্কি এলাকায় একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সোমবার স্থানীয় প্রশাসন কথা জানিয়েছে। সাধারণত এ ধরনের সামরিক স্থাপনার হামলার কথা খুব একটা স্বীকার করে না ইউক্রেন। স্থানীয় প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে রুশ সৈন্যরা খমেলোটনিস্কি এলাকায় সামরিক সহ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। প্রশাসন আরও জানিয়েছে এ হামলায় জ্বালানি ডিপো ও 5টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনি গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা। ইসরায়েলি বাহিনী সোমবার অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি ব্যক্তিকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অন্যদিকে সামরিক বাহিনী জানিয়েছে তাদের একটি অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। মন্ত্রণালয় জানিয়েছে আশরাফ মোহাম্মদ ইব্রাহিম উত্তরের শহর জেনিনে ইসরায়েলি দখলদারদের গুলিতে বিদ্ধ হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ইব্রাহিম ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা ছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে জেনিনে একটি অভিযানের সময় সন্দেহভাজনরা তাদের লক্ষ্য করে ব্যাপক গুলি চালায়, তাই তারাও গুলি চালিয়ে জবাব দিয়েছে। এছাড়া সন্দেহভাজনরা সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক যন্ত্র নিক্ষেপ করেছে বলেও সেনাবাহিনী জানিয়েছে। এদিকে ফিলিস্তিনি বন্দীদের অ্যাডভোকেসি গ্রুপ অনুসারে জেনিনে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালায়। পশ্চিম তীরে 1967 সালে 6 দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে জেনিনে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে নাবালক ও যোদ্ধা উভয়ই রয়েছে।
সরকারি সূত্র থেকে সংকলিত এএপির তথ্য অনুযায়ী বছরের শুরু থেকে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের সঙ্গে যুক্ত সহিংসতায় কমপক্ষে ১৫৫ ফিলিস্তিনি, ২০ জন ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে। পরিসংখ্যানে যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি পক্ষ থেকে আরব সংখ্যালঘুর ৩ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়ে বিভক্ত গোটা জাতি। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকেরা। এই নির্বাচনে দেশটির দীর্ঘ সময় প্রেসিডেন্ট এরদোয়ান আরও ৫ বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করলেন। জয়ের পর আঙ্কারায় নিজের প্রাসাদের বাইরে উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে এরদোয়ান বলেন, ৮.৫ কোটি মানুষের গোটা জাতির জয় হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ঐক্যের ডাকে অনেকটা ফাঁপা শোনায়, কেননা তিনি প্রতিপক্ষ কামাল ক্লিচদারোগলুকে নিয়ে বারবার উপহাস করেছেন এবং তিনি কুর্দিশ নেতাদের সঙ্গে এলজিবিটি গোষ্ঠীর লোকজনকে জেলে ঢোকানোর কথা বলেছেন। বিরোধী নেতা স্পষ্টভাবেই জয় স্বীকার করেননি। এই নির্বাচনকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে অনিরপেক্ষ নির্বাচন হিসেবে অভিযোগ করে কামাল ক্লিচদারোগলু বলেছেন, প্রেসিডেন্ট রাজনৈতিক দল তার বিরুদ্ধে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। ২৮ মের নির্বাচনে প্রেসিডেন্ট এরদোয়ান ৫২%-এরও বেশি ভোট পেয়েছেন, অর্থাৎ তুরস্কের প্রায় অর্ধেকের ভোটার এরদোয়ানের কর্তৃত্ববাদী শাসনের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানাননি। এরদোয়ানের গোছানোর প্রচারণার বিপরীতে ক্লিচদারোগলু টিকতে পারেননি। প্রথম দফায় দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ২৫ লাখের মতো। দ্বিতীয় দফায় সেই ব্যবধান ছিল ২০ লাখেরও বেশি। গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২% ভোট। অল্পের জন্য ঝুলে যায় তার ভাগ্য। এরদোয়ানের প্রধান প্রতিপক্ষ কামাল ক্লিচদারোগলু পেয়েছিলেন ৪০.৮৮% ভোট। ২০১৪ সালে তুরস্কের নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করা হয়। সে সময় থেকে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দিতে পারে মানুষ। ভোটের দিন আগে ভাগে জয় উদযাপন শুরু করেন এরদোয়ান। ইস্তানবুলে বাসের ছাদ থেকে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সন্ধ্যায় তার প্রাসাদের বাইরে প্রায় ৩,২০,০০০ সমর্থক জড়ো হন। বারান্দা থেকে তাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এরদোয়ান এই নির্বাচনকে তুরস্কের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করে ঘোষণা দেন, কে জিতেছে তার চেয়ে বড় কথা হলো তুরস্ক জিতেছে। প্রতিপক্ষের পরাজয়ের উপহাস করে তিনি বলেন, বিদায় কামাল। আঙ্কারায় তার সমর্থকদের কণ্ঠেও এই কথা শোনা যেতে থাকে। এলজিবিটি নীতির সমর্থন সহ বিরোধী জোটের বেশ কয়েকটি প্রচারণার নিন্দা করেন এরদোয়ান। চূড়ান্ত ফল যদিও এখনো নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কাউন্সিলর বলেছেন এরদোয়ানের বিজয় নেওয়ার কোনো সন্দেহ নেই। নির্বাচনের দিন আঙ্কারায় প্রেসিডেন্টের প্রাসাদের দরজা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। আঙ্কারায় প্রায় সব জায়গা থেকে এসে সমর্থকরা সমবেত হন। উপস্থিত অনেকেই দেখা যায় প্রাসাদের বাইরে ঘাসের উপর তুরস্কের পতাকা রেখে নামাজ আদায় করতে। অনেকে ইসলামী স্লোগানও দেন। এক রাতের জন্য মানুষ তুরস্কের অর্থনৈতিক সংকট ভুলে গিয়েছিল। সেহান নামে এক সমর্থক বলেন, এটি মিথ্যা, কেউ ক্ষুধার্ত নয়। এই অর্থনীতি নিয়ে আমরা অনেক খুশি। আগামী ৫ বছর তিনি ভালো করবেন। তবে প্রেসিডেন্ট স্বীকার করেন যে মূল্যস্ফীতি তুরস্কের সবচেয়ে জরুরি ইস্যু। এখন প্রশ্ন উঠেছে যে তিনি কি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত কিনা। তুরস্কের বছরে প্রায় ৪০% হারে মূল্যস্ফীতি বাড়ছে। দেশটিতে খাদ্য, বাড়ি ভাড়া ও অন্যান্য পণ্যের দাম ব্যাপক হারে বেড়েছে। এই মূল্যস্ফীতির জন্য এরদোয়ানের গতানুগতিক অর্থনীতি ধারা অনুসরণ না করা এবং সুদের হার না বাড়ানোর সিদ্ধান্তকে অনেক ক্ষেত্রেই দায়ী করা হয়ে থাকে। ইরানকে ৫০ বছরের নিষেধাজ্ঞা দিতে সংসদে প্রস্তাব উত্থাপন জেলেনস্কির। ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউক্রেনের জাতীয় সংসদ একটি প্রস্তাব উত্থাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র সরবরাহ করছে এমন অভিযোগ তুলে এই প্রস্তাব উত্থাপন করেছেন তিনি। গতকাল রবিবার উত্থাপন করা এই প্রস্তাবে ইরানের সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইরানের জন্য ইউক্রেনের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। পাশাপাশি ইরানের যে সমস্ত সম্পদ দেশটিতে রয়েছে তা যেন তেহরানের প্রত্যাহার করতে না পারে তার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, ইরানের সাথে ইউক্রেনীয় কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো ধরনের লেনদেনের উপর বিধিনিষেধ আরোপ করা হবে। এই নিষেধাজ্ঞা মেনে চলার ব্যাপারে ইউক্রেনের মন্ত্রিসভা, পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এবং দেশটির নিরাপত্তা সংস্থাকে বাধ্য থাকার কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের জাতীয় সংসদ এই বিলের প্রতি সমর্থন দেবে। এর মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদ এবং প্রতিরক্ষা পরিষদ এই বিলকে সমর্থন দিয়েছে। এই প্রস্তাবের উপর কবে জাতীয় সংসদে ভোটাভুটি হবে তা অবশ্য এখনো ঠিক করা হয়নি।